সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। জিয়াউল করিম মোড়ল রিফাত গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে নির্যাতন নিপীড়নের মুখে পড়েছেন বহুবার। অনুষ্ঠানে আজকের অতিথি রাজপথের লড়াকু যোদ্ধা রিফাত। তার মুখেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান। তিনিও শিকার হয়েছেন নানামুখী নিপীড়নের। তার কাছ থেকেই শুনতে চাই কেমন ছিল হাসিনার সেই নিপীড়নের ভয়াবহতা। জিয়াউল করিম মোড়ল রিফাত, মাহমুদ হাসান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রিফাত ও মাহমুদুল হাসানের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। জিয়াউল করিম রিফাত গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঙ্গারদিঘি গ্রামের মোক্তারুল করিম শামীম ও মাহফুজা সুলতানার সন্তান। স্থানীয় মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পিআর আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখান থেকে আইনশাস্ত্রে অনার্স সম্পন্ন করে এখন মাস্টার্সে অধ্যয়নরত। ছাত্রদলের রাজনীতিতে রিফাতের অভিষেক হয় ছোটবেলায়। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে রিফাত বর্তমানে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় ছাত্রদলে। আর ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, সেই সঙ্গে জিয়া হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জন্ম বরিশালে, বেড়ে ওঠা ঢাকায়। ঢাকায় স্থানীয় তারা। পিতা মোহাম্মদ জাকির হোসেন সরকারি চাকরিজীবী, মাতা উম্মে হাবিবা মুন্নি গৃহিণী। 2014 সালে মতিঝিল মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালে ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই পান জিপিএ 5। 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বৈকল্য বিভাগে ভর্তি হন। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির প্রতি ঝোঁক তাকে টেনে আনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। সেই থেকে জুলুম, নির্যাতন আর শত নিপীড়নের মধ্যেও জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় রয়েছেন মাহমুদুল হাসান। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের স্মৃতিগুলো। শুরুতেই যাচ্ছে জিয়াউল করিম মোড়ল রিফাত, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আপনি গাজীপুরে ছাত্রদল করেন, ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত। রাজনীতি তো গণতন্ত্রের রাজনীতি, ভিন্ন মত সহমত থাকবে, তো তারপরেও কেন আসলে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বারবার নিপীড়নের মুখে, এমনকি আপনাকে কুপিয়েছে মেরে ফেলবার জন্য, সেটিও বলছিলেন। তো কোন জায়গা থেকে শুরু করবেন আসলে নিপীড়নের? কোন জায়গাগুলো সারা জীবনে কোনোদিন ভুলতে পারবেন না? শরীরের ক্ষত, মনের ক্ষত ভুলতে পারবেন না? আসলে আমার রাজনীতি স্টার্টটা হচ্ছে 111-এর ওই টাইম থেকেই। স্কুল 9-10-এ যখন, ওই সময় থেকে, যেহেতু পারিবারিকভাবে আমাদের পূর্বপুরুষ রাজনৈতিক ছিল আর কি, জাগো দল থেকে আমাদের পরিবারটা হচ্ছে বিএনপির সাথে। দেন আমি চতুর্থ প্রজন্ম। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ওই টাইমে আমার পরীক্ষাটা দিতে দেয় নাই, জাস্ট হচ্ছে আমার বাবা বিএনপি করে, আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত, সেই কারণে। কোন সালে এটি? এটা হচ্ছে 2010-এ। 2010 এসএসসি পরীক্ষা দিতে দিল না? না। কারা? তখন আওয়ামী লীগের এমপি ছিল রহমত আলী, ওনার পিএস ছিল আমার স্কুলের সভাপতি। ওই টাইমে আমাকে হচ্ছে দিতে দিল না। কিভাবে আটকালো? আমি 6টা-7টা পরীক্ষা দেওয়ার পরে আমার হচ্ছে সব করে 70+ মার্ক ছিল টেস্ট পরীক্ষায়। দেন আমি অসুস্থ হয়ে 15 দিন হসপিটালে ছিলাম। সব কিছুর পরে হচ্ছে ওনারা দিবে করে লাস্ট ডে পর্যন্ত নেওয়ার পরে বোর্ডের ডেট যেদিন শেষ, ওই দিন হচ্ছে না করে দেওয়া। দেন হচ্ছে আমরা বোর্ডে আসলাম। আসার পরে তো বললো যে টাইম শেষ, যদি একদিন আগেও আসতাম দেন হচ্ছে ওনারা করে দিত। এভাবে আসলে ছোটোবেলা থেকে আমার শুরুটা নিপীড়ন দিয়েই আসলে। এরপরে বিভিন্নভাবে, যেহেতু শ্রীপুর গাজীপুরে আওয়ামী লীগের একটা প্রভাব ছিল একটু,
বেশি শ্রীপুরে। এখানে রাজনীতি করতে যায় বিভিন্ন সময় আর কি মৃত্যুর ধার প্রান্তে দ্বারা হচ্ছে আমাদের ছাত্রলীগের মানে স্লোগান আপনাকে দিতে হয়েছে। কুপিয়েছিল একবার, কারা কুপিয়েছিল, কেন এটা হচ্ছে কুপিয়েছিল, কত আমাদের সালের ঘটনা? 18তে একবার নির্বাচনের টাইমে, 2018 নির্বাচনের সময়। বলুন কি ঘটনা? নির্বাচনের সময় হচ্ছে তখন আর কি আমি ছাত্রদল করি, কোনো পোস্ট নাই। মানে একজন কর্মী সমর্থক। হ্যাঁ, কর্মী, যেহেতু আমাদের দীর্ঘদিন পর কমিটি হয়েছে। দেন ওই টাইমে আমরা হচ্ছে ঐক্য জোটের একটা নির্বাচন, জাতীয় ঐক্য ফ্রন্ট। জাতীয় ঐক্য ফ্রন্ট ছিল। ওই টাইমে হচ্ছে আমরা যখন কাজ করি, ছাত্রলীগের সেক্রেটারি ছিল আমাদের এলাকায়, স্বেচ্ছাসেবক লীগের, ওনারা হচ্ছে কন্টিনিউ আমাদের সাথে ঝামেলাটা বাঁচত। যেহেতু যেদিন আপনাকে কোপালো কিভাবে, কি করছিলেন ওই দিন, সেই দিনের ঘটনাটি একটু বলুন। আমি নির্বাচনের কাজ শেষ করে ব্যাক করতেছি, ওই মানে টাইমে হচ্ছে ভোটের দিন? না, ভোটের আগে। হুম। যেহেতু হচ্ছে প্রশাসন দিয়ে আমার অ্যাটাক করাইতে পারতেছে না, কয়েকবার ইয়া করার পর। কত তারিখ ছিল মনে আছে সেটি? তারিখটা আসলে আমার সঠিক আচ্ছা, কি দিয়ে কোপালো, কারা কোপালো? না, কোপাইছে, চাপাতি ছিল, কোনো জিনিস ছিল। দেন হচ্ছে আমার সাথে লোকজন থাকার কারণে আর কি আমার ওই রকমভাবে ওরা ইয়া করতে পারে নাই। জাস্ট আমার হাতে আঘাত পাইছি আর পিঠে একটা আঘাত ছিল। এর পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে আমি হচ্ছে কাজ চালাই দিয়েছি নির্বাচনের। কোনোদিন ভুলতে পারবেন না যে নির্যাতনের কথা, সেরকম আমাদেরকে। আমি তো ধরেন যে জুলাইয়ের যে আন্দোলনটা ছিল, জুলাই আন্দোলনের কি? জুলাইয়ের আন্দোলন বলেন, 28 অক্টোবরের যে জুলাই আন্দোলনে কোথায় ছিলেন, কেমন ছিল সেই সময়? জুলাই আন্দোলন তো ভাই আসলে আল্লাহ নিজের হাতে আমার বাঁচিয়ে দিচ্ছে। কি সেই ঘটনাটি বলুন। আমার মাথায় আর কি 16টা সিলি লাগছে। আচ্ছা, সেই দিনের আর ঘটনা কি ওই দিন কত হচ্ছে তারিখ আমাদের ছিল? 19 তারিখ, 19 জুলাই। 19 জুলাই কি আমাদের করছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমাদের গাজীপুর পার্টি অফিসে আর কি জেলা বিএনপির পার্টি অফিসে প্রোগ্রাম ছিল। আমরা হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। দেন হচ্ছে আমাদের লোকজন নিয়ে আমরা অর্গানাইজ করে নিয়ে আসছি। দেন পুলিশ একদিক থেকে আর কি অ্যাটাক করলো লাস্টের দিকে, প্রোগ্রাম সবাই আর কি শেষ করতে দেয়নি, যেটা আর কি স্বৈরাচাররা করতো। ওই টাইমে হচ্ছে আমাদের নেতারা হচ্ছে বের হয়ে যাচ্ছে, ওই টাইম থেকে পুলিশ হচ্ছে অ্যাটাক করছে আর কি। অ্যাটাক করার পরে আমি হচ্ছে ওনাদের সাথে ঢিলাঢিলিতে চলে গেলাম। যে পুলিশটা একটা পর্যায়ে হচ্ছে আমাদের আর কি গাজীপুর পার্টি অফিসের পাশে হচ্ছে রেল লাইন আছে, এবং হচ্ছে এই পাশে এসপি অফিস অপোজিট হচ্ছে, এবং আমি লীগের অফিসটা হচ্ছে আমাদের পার্টি অফিসের পাশে এসপি অফিসের সাথে। আমি রেল লাইন পর্যন্ত ওনাদের হচ্ছে পিছন হাঁটাইছি আর কি, আরও সাথে লোকজন ছিল। দেন যখন হচ্ছে পুলিশ ডিরেক্ট গুলি ছুটতেছে, ওই টাইমে আমি আস্তে আস্তে পিছে ব্যাক করতেছি। ওই টাইমে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগের যারা ছিল তারা পিছন দিক থেকে আমার অ্যাটাক করে। তখন হচ্ছে আমাদের আরও কিছু লোকজন হচ্ছে আহত হয়েছে ওই টাইমে। মানে ওরা কি দিয়ে অ্যাটাক করছিল? ভাই হচ্ছে চাপাতি, দা, এই বড় বড় হচ্ছে ছুরি আর কি, গরু জবাই করার যে ছুরিগুলো আছে এগুলো ওইরকম, হ্যাঁ হ্যাঁ, এবং হকি স্টিক আর কি সব অস্ত্র। আমি কয়েকজনের হাতে শটগানও দেখছি। অ্যাটাক করার পরে আপনার অবস্থান কি আর কি আমাকে ধরেন যে কি পরিমাণ হচ্ছে মারছে এটা আসলে বলা বাহুল্য। তারপরে একটু বলুন। ধরেন যে আমি হচ্ছে ব্যাক করতেছি, পিছন দিক থেকে এসে হচ্ছে আমার করছে। আমি ফার্স্টে বুঝি নাই যে ওরা হচ্ছে ছাত্রলীগের বা এর লোকজন। একটা গলি থেকে বেরিয়েছে, মনে করছিলাম যে আমাদের লোকজনই আর কি, আমাদের লোকজনই হচ্ছে করছে। যখন আমি হচ্ছে ব্যাক করতেছি, দেন আমার উপরে আর কি, যখন আমি ছাত্রলীগের কয়েকজনটা দেখলাম যে পোস্টেড যারা, তখন দেখলাম, দেন হচ্ছে তখন শিওর যে হ্যাঁ ছাত্রলীগ। তখন আর আসলে কোনো দিকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই আমার। অ্যাটাকটা করলো কিভাবে? এটা হচ্ছে ধরেন যে পিছন দিক থেকে আইসা হাতে দুজনে ধরছে, ধরেন যে বাড়ি স্টার্ট করছে, এবং হচ্ছে একটা এসে হচ্ছে আমার কোপ দিল, এই যে এখানে হচ্ছে কোপের দাগ আছে, মানে কবজিতে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পুরা ইয়া হয়ে গেছে। মাথায় হচ্ছে এই সাইডে একটা বাড়ি নাকি আমি বলতে পারি না, হয়তো বা কোপই হবে, কারণ আমার 16টা সিলি লাগছে এখানে মাথায়। মাথায়। ছোট ভাইরা ছিল, তারা হচ্ছে এসে ব্যারিকেড উদ্ধার করলো, ব্যারিকেড দিছে। দেন হচ্ছে আমি বের হয়ে গেছি নিজেই? হ্যাঁ হ্যাঁ, এবং আমার জুতা পর্যন্ত আমার হচ্ছে ছিল না। আচ্ছা। দৌড়ায় হচ্ছে জাস্ট আমি দৌড় দিছি, ওরাও পিছনে দৌড়াইছে। দেন একটা গলিতে ঢুকছি, এই গলিতে হচ্ছে মানে রক্তাক্ত অবস্থা? হ্যাঁ হ্যাঁ, রক্তাক্ত। আমার হচ্ছে পুরা গেঞ্জি প্যান্ট ট্যান্ট ভিজা রক্তে রক্তে। পরে হচ্ছে আমাদের পাশেই আমি ঢোকার পরে কত দৌড়ে যাওয়ার পরে হচ্ছে আমি পাইছি
আমাদের বিএনপির এক নেতাকে, উনি হচ্ছে আবার ইয়া করছে, গাড়ি দিয়ে যাচ্ছিল, দেন হচ্ছে উনি ওই গাড়িটা দিছে যে তুমি যাও, বাইক আর কি। পরে আমি একটা জায়গায় গেলাম, সদর হসপিটালে যেতে পারি না, পুলিশ টুলিশ সব কিছু ব্যারিকেড দেওয়া। আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে আমার হচ্ছে আমার এই ট্রিটমেন্ট শুরু করতে। ট্রিটমেন্ট 19 জুলাই 2024। হ্যাঁ, আমি এখান থেকে মাওনা গেছি, মাওনা যায় মানে গাজীপুর থেকে মাওনা গিয়ে ট্রিটমেন্ট। মাওনা যায় হচ্ছে আমার যে হসপিটালে কথা বলা ছিল যে যিনি করবে। আপনি বাইক নিজেই ড্রাইভ করে গেলেন? না না না, আরেকজন আর কি, সামনে একজন পিছে একজন, আমি মাঝে আর কি। আমি ওই বাইকে ওঠার পরে আমার হচ্ছে আসলে ওইরকম কিছু ইয়া করতে পারতেছি না, সেন্সলেস হয়ে নাই, কিন্তু আমার শরীরটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আরেকটা ইয়াতে যায় হচ্ছে আরো কিছু লোকজন আসছে, আমি যে এলাকায় থাকি আর কি গাজীপুরে, ওখানে হচ্ছে আমার মাথা গাবসা দিয়া বাইদা টেদা, আপনাদের ছবি দেওয়া আছে, ওখান থেকে নিছি, কয়েক হসপিটালে গেছি, আমার চিকিৎসা করে না, যে এটা করা যাবে। হসপিটাল কি বললো? ডায়াগনস্টিক সেন্টার, যে ওনারা এইসব করে না। দেন হচ্ছে এখানে তো আসলে ওইটা আমাদের বলারও কিছু নেই, আমাদের হচ্ছে জাস্ট বের হয়ে যেতে হয়েছে। যাওয়ার পরে হচ্ছে যে হসপিটালে আমার আর কি আমাদের নেতারা হচ্ছে বলে রাখছিল যে এখানে যাবা, ওখানে ভাই ডিবি দিয়া পুরাটা ঘেরাও। পরে আরেকটা হসপিটালে হচ্ছে জাস্ট আমার বাবা, আমি, আমার মা ঢুকছি, আর আমার ছোট হয়েছিল। হসপিটালের টোটাল অফ করে দেওয়া হয়েছে, কোনো রুগী টুগি ঢুকবে না। দেন আমি হচ্ছে ওখানে আমারে মাথা টাথা সেলাই করে টোটালটা ড্রেসিং করে দেন ওখান থেকে হচ্ছে আমার বের করে দিয়েছে। বাসায় চলে গেলেন? আমি বাসায় গেছি, কিন্তু আমি বাসায় থাকতে পারিনি। ওই দিন রাত্রে আবার বাসায় প্রশাসনের অ্যাটাক। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো রিফাত। আমরা একটু মাহমুদুল হাসানের কাছ থেকে শুনে আসি। মাহমুদুল হাসান, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনার আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা ছিল, কোন জায়গা থেকে শুরু করবেন? আমাদের যখন আমরা ক্লাস করতাম, পরীক্ষা দিতাম, সেটা যেন এক ধরনের তাদের অনুগ্রহ ছিল, মানে এরকম যে আমাদের অধিকার, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমার ক্লাস পরীক্ষাটাও ছিল একটা ছাত্রলীগের একটা অনুগ্রহ, তারা অনুগ্রহ করেছে তাই আমি ক্লাস পরীক্ষা দিতে পারছি। কিন্তু এই অনুগ্রহটা বেশি দিন আর কন্টিনিউ করতে পারেনি। 2023 সালে 18 জানুয়ারি আপনার কিছুদিন আগেই নতুন ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে, এবং নতুন কমিটি হওয়ার পরে আমরা যেটা দেখেছি যে একটা অসুস্থ প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, যে কি করে সন্ত্রাস নিপীড়নের ক্ষেত্রে বিগত কমিটিকে তারা ছাড়িয়ে যেতে পারে, তার একটা অসুস্থ প্রতিযোগিতা কিন্তু তাদের মধ্যে একটা ছিল। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি, যে তানভীর হাসান সৈকত, যে একজন মদ্যপ এবং মাদকাসক্ত, এবং তার কাজই ছিল যে কি করে হলগুলোতে, গণরুম এবং গেস্টরুমে যে নিপীড়ন করবে, নির্যাতন করবে, এবং কি করে ভিন্নমতকে আটকানোর জন্য সর্বোচ্চভাবে সে চেষ্টা করেছে। 18 জানুয়ারি 2023 সালে আমি ওই দিন পরীক্ষা দিতে আসি। আমার পরীক্ষা, যেটা একটা শিক্ষার্থী হিসেবে একটা যে কোনো একটা মানবিক হোক বা মৌলিক অধিকার, যে আমি শিক্ষার্থী পরীক্ষা দিতে আসবো, রাষ্ট্রীয় মৌলিক অধিকার। আমি আমার পরীক্ষা দিতে আসি, তো পরীক্ষা দিতে যখন আমি আসি তখন টিএসসির উপর দিয়ে আমি আসছিলাম, আমি এবং আমার সাথে আমাদের জসিমউদ্দিন হলের ছাত্রদলের একজন কর্মী ছিল, জুবায়ের আলী। তো আমরা দুজন আসতেছিলাম, এর মধ্যেই আমাদের উপরে তানভীর হাসান সৈকতের একটা কুনজর পড়ে যায়। তারা দেখতে পারে, সে নিজে সেখানে উপস্থিত ছিল, এবং সে দূর থেকে আমাদেরকে দেখে লক্ষ্য করেছে যে ছাত্রদলের দুজন কর্মী হেঁটে যাচ্ছে। তো সে তার কিছু পালিত সন্ত্রাসীদেরকে আমাদের উপর লেলিয়ে দেয়, একদম টিএসসি থেকে। যখন আমরা দেখলাম যে একদল ছাত্রলীগের হায়না আমাদের দিকে তেড়ে আসছে, তখন আমরা দুই দিকে আমরা আমাদের প্রাণ বাঁচাতে আমরা দুদিকে মুভ করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাদের হাত থেকে বাঁচতে পারিনি। আমাদেরকে দুজনকেই পৃথক পৃথক জায়গায় আমাদেরকে আটকায়, এবং আমাদের উপর তখন তাদের মধ্যে একটা উন্মাদনা যে দেখেছি, মানে একটা পরীক্ষা দিতে। হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে চাচ্ছিলাম। আমি আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষা অংশগ্রহণ করবো, আমি বিশ্ববিদ্যালয় হলে থাকছি না, আমি কোনো নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারছি না, এবং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে আমি ডিবেট করতাম, মানে ডিবেটের সাথে ছিলাম। কোন সেশনে? আমি 16-17 সেশনে। কিন্তু সেই ডিবেটটাও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি ভিন্ন মত পালন করতাম। আমাকে হল থেকে যারা ওই সময় হলের নেতৃবৃন্দ ছিল, তারা ওইভাবে কমফোর্টেবল ফিল করতো না। আমি হলে গিয়ে ডিবেটে অংশ নেওয়া বা ডিউডিএস এর বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়া, তারা কমফোর্টেবল ফিল করতো না, কারণ একটা অদৃশ্য একটা চাপ তাদের উপর ছিল, যে একটা ভিন্ন মতের একটা ছেলে যদি এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তাহলে তাদের হয়তো সমস্যা হইতে পারে, এই ধরনের একটা চাপ তাদের উপর ছিল। এবং আমি আমার ডিপার্টমেন্টও, আমি আমার ডিবেটিং ক্লাবের যে
কমিটি, সেটা ক্যান্ডিডেট হইতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ক্যান্ডিডেটও হইতে দেওয়া হয়নি। নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, সেখানে আমার ক্যান্ডিডেটও হইতে দেওয়া হয়নি। ওই সময় আমাকে এই যে তানভীর হাসান সৈকতের যে হায়নাগুলো ছিল, তারা আমাকে মানে একদম উন্মাদনা ছিল যে ছাত্রলীগ ছাত্র ধরে কি করলো তারা? ধরে যে যেরকম আসছে থাপড়াচ্ছে, ঘুষাচ্ছে, লাথি দিচ্ছে, মানে এটা খেলনা, আমি এটা ফুটবল, তাদের কাছে এটা খেলনা, তারা জাস্ট খেলতেছে। এবং মানে একজন আরেকজনের সরাই ছাত্রদল পাইছি, মানে তাদের একটা উন্মাদনা এরকম ছিল, ছাত্রদল পাইছি, এর এবার যে যেভাবে পারে মারাটা যায়। যখন একটা ছাত্রদলকে মারতেছে, তখন আর আশেপাশে কোনো লোক সেখানে প্রতিবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। কেউ যদি মানে আগ্রহ নিয়ে উকিও দেয়, সেভও তো করে না, সেভও না, এবং দেখতো যে কি হয়েছে, ছাত্রদল, ও আচ্ছা ছাত্রদল মারতেছে, মানে এটা একদম জায়েজ যে ছাত্রদল হয়েছে, তারা মারা জায়েজ, তারা যে কোনো কিছু করা জায়েজ। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যখন আমাকে মারতে মারতে একদম মিলন চত্বরের যে এটা ছিল, ছাউনি ছিল, সেই ছাউনিতে নিয়ে যাওয়া হয়, তখন একদল তারা একটা করে মোবাইল দিয়ে তারা আমি যে ছাত্রদল করি সেটা একটা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে, এবং পাশ দিয়ে আরো কিছু ছেলে পেলে তারা বলতেছিল জয় বাংলা বল, জয় বাংলা বল, আমি ছেড়ে দিব, জয় বাংলা বল। তো আমি তখন মানে এ নিয়ে বিনিয়ে অন্য অন্য কথা, যে আমি পরীক্ষা দিতে আসছি, আমাকে ছেড়ে দাও, মানে এই ধরনের কথা। আমি জয় বাংলা বলিনি, কারণ আমি জয় বাংলা বলবো না, আমি ওই রাজনীতি ওই আদর্শের সাথে আপোষ করবো না বলি আমি হলে থাকিনি, বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ভিন্ন মতে রাজনীতি করেছি। তো ওই দিন তারা উন্মাদনার মতো প্রত্যেকের মোবাইল এবং মানিব্যাগ এবং কার্ড চেক করতেছিল যে কে কোন ভিন্ন মতের কেউ ক্যাম্পাসে প্রবেশ করছে কিনা। তখন দেখা গেল যে তারা আরেকটি শিকার হয়তো পেয়েছিল, তখন আমাকে ওই মিলন চত্বরে ওইখানে ফালাই দিয়ে তারা চলে যায়। আপনাকে যে পরিমাণ নির্যাতন করেছে, আপনি তো আর পরীক্ষা দিতে পারেন না, আমি ওই দিন আর পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষা অংশ নিতে পারিনি। এবং ওইখানে কিছু পুলিশ কর্মী দাঁড়ায়া ছিল, তারা দাঁড়ায় জাস্ট নাটক দেখতেছিল, মনে হচ্ছে একটা সিনেমা মঞ্চিত হচ্ছে, এবং তারা দেখছে, উপভোগ করছে। আমাকে ওখানে ফেলে দেওয়ার পরও কেউ এসে আমাকে তুলবার কোনো সাহস করে। আপনি হেঁটে যাওয়ার মতো আমি হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিলাম না, ওই ইনস্ট্যান্ট খুবই বাজে একটা অবস্থায় ছিলাম। তখন আমার এক সহকর্মী, আমার এক বন্ধু, সে জাতীয়তাবাদী ছাত্র দলেরই একজন সহযোদ্ধা, সে সাহস করে এসে আমাকে ওখান থেকে নিয়ে এবং হাসপাতালে নিয়ে যায়। এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ছিল আরিফুল ইসলাম এবং খোরশেদ আলম সোহেল প্রেসিডেন্ট ছিল, তাদের সহযোগিতায় আমি তখন ঢাকা মেডিকেলে আমরা দুইজন তখন প্রাথমিক চিকিৎসা নিই। আমি ক্লাস তো দূরের কথা, আমি পরীক্ষা দিতে মানে জাস্ট পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম, একটা মাস্ক পরে একটা রিক্সা নিয়ে বা বাইকে করে জাস্ট আপনার পরীক্ষা হলে ঢুকতাম, তাও পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণ পরে, এবং পরীক্ষা শেষ হওয়ার অনেকক্ষণ আগে আমি বের হয়ে যেতাম, যে পরীক্ষা শেষ হলে যদি কোনো ঘটনা ঘটে, কোনো ঝামেলা হয়। এবং তখন এরপরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তারা আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে মিশবে, এই সাহসটুকু তারা পেত না। একটা অচ্ছুত যেভাবে ডিপার্টমেন্টের বন্ধুরাও কথা বলতো না, এবং ডিপার্টমেন্টের কোনো ছোট ভাই যদি আমার সাথে হেসে কথা বলতো, তাহলে ডিপার্টমেন্টের অন্য যারা ছিল, যারা ফেসিবাদের দোষর ছিল, তারা তাকে জেরা করতো, তুমি ওর সাথে কেন হেসে কথা বললা, তোমার সাথে ওর কি সম্পর্ক, তুমি কি তাহলে জাতীয়তাবাদী কর্মী কিনা। এই ধরনের একটা পরিস্থিতি ছিল যে অনেকে দেখলো যে একটা সালাম, একটা মানে আমরা বিশ্ববিদ্যালয়ের যে একটা পরিচিতি, জুনিয়র সিনিয়রের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তারা রাখতে চেত না। তারা ভয় পেত যে এত জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী, তার সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে আমার কি পরিস্থিতি হইতে পারে, আমার হয়তো হলে গেলে গেস্ট রুমে আমার নির্যাতন করতে পারে, হয়তো আমাকেও এরকম নিপীড়নের শিকার হইতে পারে। এটা আতঙ্ক তারা সৃষ্টি করে রাখতো, যার কারণে দেখা গেছে যে আমরা যারা জাতীয়তাবাদী কর্মী ছিলাম, তারা আমরাই আমাদের বন্ধু ছিলাম, আমাদের কোনো ওইভাবে বাইরে কোনো বন্ধু ওইভাবে গড়ে ডিপার্টমেন্টে বা হলে বা ক্যাম্পাসে কোথাও ওইভাবে কেউ সাহস করতো না আমাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে, আমাদের সাথে মিশতে, তারা ভয় পেত। এটা অজানা। মানে ওই সময় বিশ্ববিদ্যালয়ে যারা ডিপার্টমেন্টের রেগুলার স্টুডেন্ট ছিলেন বা যারা পরীক্ষা দিতে পেরেছেন, তারা কি সবাই ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন বা ছাত্রলীগই করতেন? একটা বিষয় কি, যারা হলে থাকতেন তাদেরকে সকলকেই বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হতো। এবং তারা যে সিস্টেমটা চালু করে রেখেছিল যে গণরুমে যেখানে একটা রুমে যেখানে 5 থেকে 6 জন থাকাটা এনাফ, সেই রুমের ভিতরে 35 থেকে 40 জন একসাথে থাকতো। এবং কোনো সময় দেখা গেছে যে শিক্ষার্থীরা শিফট করে ঘুমাইতো, যে 20 জন রাতে ঘুমাইছে আর বাকি 20 জন সকালে ঘুমাচ্ছে। এই যে একটা তাদের ভিতরে তাদের যে একটা চেতনা, তাদের ভিতরে যে একটা বিবেক, তাদের যে বুদ্ধিমত্তার যে বিকাশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথমেই এই গণরুমের মাধ্যমে আপনার সেটা ধ্বংস করে দেওয়া হয়। এবং পরবর্তীতে গেস্ট রুমে যে একটা আতঙ্ক তারা সৃষ্টি করতো, এবং এই আতঙ্কের মাধ্যমে যে নিপীড়ন তারা গেস্ট রুমে করতো, ছোট ছোট বিষয় নিয়ে তারা নিপীড়ন করে একটা ভয়ের এবং আতঙ্কের একটা পরিবেশ তৈরি করতো। এবং এই আতঙ্কটা গেস্ট রুমের শিক্ষার্থীদের থেকে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে যেত। কারণ গেস্ট রুমে একটা শিক্ষার্থী সে নিয়মিত যখন ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতো, তার সাথে আর একটা বন্ধু, সে হয়তো হলে থাকে না, কিন্তু তার সাথে থাকার কারণে এই ভয়টা তার মধ্যে সঞ্চার করতো। এভাবে দেখা গেছে যে পুরো ক্যাম্পাসে
একটা ভয়ের রাজত্ব এই ছাত্রলীগ বা এই সন্ত্রাসী ফেসিবাদের দোসররা একটা কায়েম রেখেছিল। এর মাধ্যমেই এরপরে আপনার শিক্ষা জীবনের কি হলো এরপরে আমরা শিক্ষা জীবন, আমি অনেক কষ্টে আমি অনার্স পরীক্ষা শেষ করি এবং 5 তারিখের আপনি কোন বিষয়ে পড়াশোনা আমি করেছেন? কমিউনিকেশন ডিসঅর্ডার, আচ্ছা। যোগাযোগ বৈকল্য বিভাগে অনেক মানে আমি এইভাবে পরীক্ষা দিয়ে আমি অনার্স শেষ করি এবং এক্ষেত্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ে যারা আমার ডিপার্টমেন্টের যারা শিক্ষক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা প্রচুর পরিমাণ সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার কারণেই আমি আমার আপনি অনার্স ঢাকায় শেষ থাকতেন করেছি। কোথায়? নিজেদের বাড়িতে? হ্যাঁ, আমি নিজেদের বাড়িতে থাকি, আমার গোপীবাগে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই বাড়িতে থাকলেও বিগত 17 বছরে এমন অনেক দিন হয়েছে যে আমি আর আমার বাসায় ফিরতে পারিনি, মানে না বিশ্ববিদ্যালয়ের হলে না না নিজের নিজের বাসায়। এবং এখানে সবচেয়ে বাজে কি অবস্থা যে অন্য কোনো আত্মীয় স্বজনও তার বাসায় আমাকে রাখতেছে ফিল করতো না, তারা ভয় পেত। পড়াশোনাটা করতেন কোথায় বসে? আমাদের পড়াশোনাটা এই রাজপথেই ছিল। আমরা রাজপথেই ঘুরতে ঘুরতে হয়তো কোনো এক বন্ধুর মাধ্যমে হয়তো সিট জোগাড় করতাম, বা আমাদের যে ফেসবুক বা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ থাকতো সেখান থেকে কিছু সিট জোগাড় করতাম, সেখান থেকেই আমাদের পড়াশোনা, ওই আমাদের টেবিলে পড়াশোনাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে। শেখ হাসিনা আর করতে দেয়নি আমাদেরকে। তাহলে কি এটা কি মানে আপনি কি মনে করেন যে আপনি প্রপার পড়াশোনা করতে পেরেছেন? না, সেটা তো অবশ্যই না। আমি কেন, আমাদের যারা জাতীয়তাবাদী, আমি তো তাও অনার্স শেষ করতে পারছি এবং আমাদের অনেক ভাই আছে, আমাদের অনেক বন্ধু আছে যারা তাদের অনার্স ড্রপ আউট হয়ে গেছে এবং তাদের অনার্স শেষ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, তার অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন, এগুলো নিয়েই সে ভর্তি হয়। ড্রপ আউটের ভয়ে অনেকেই তার অনার্স জীবনে সে যে জাতীয়তাবাদী কর্মী বা জাতীয়তাবাদের সাথে যে তার সম্পর্ক সেটা প্রকাশ করতে চাইতো না। অনেকেই আমাদের 5 তারিখের পূর্বে আমাদের অনেক কর্মী ছিল যারা মানে প্রকাশ্যে আসতে চাইতো না এই ভয়ে যে সে তার নিয়মিত যে পরীক্ষা, নিয়মিত ক্লাস, এটা হয়তো করতে পারবে, গ্রাজুয়েশন শেষ করতে পারবে না। কিন্তু তারপরেও তো কিছু আপনার মতো কিছু মানুষ তো প্রকাশ্যে চলে আসে, তারা কি অধিকাংশই ড্রপ আউট হয়ে গেছে? হ্যাঁ, এটার রেট আছে, অধিকাংশ অনেকেই এটার সংখ্যাটা কম না। এই সকল পরিবারের তো স্বপ্ন একেবারে তছনছ হয়ে গেছে। অবশ্যই, নিঃসন্দেহে তাদের একটা পিতামাতার একটা স্বপ্ন ছিল, তাদের নিজের একটা স্বপ্ন ছিল। এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে যখন স্বপ্নের জায়গা ভর্তি হয় এবং তার আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বোন তার উপর একটা আশা করে, ভরসা করে, মা বাবা একটা স্বপ্ন দেখে, এই সবগুলো স্বপ্ন ফেসিবাদী শেখ হাসিনা এক এক করে সবগুলো ধ্বংস করে দিয়ে গেছে। মাহমুদুল হাসান, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু রিফাতের কাছ থেকে আরেকটু শুনে আসি। রিফাত, পড়াশোনা শেষ করলেন কিভাবে? আমি পড়াশোনা শেষ করেছি আসলে LLB করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকাতেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিভিন্ন বন্ধুর বাসায় থাকা হয়েছে। ওই সুবাদে শীত বিভিন্নভাবে আসলে পড়াশোনাটা শেষ করা হয়েছে। এরপরে আমি অনার্সটা শেষ করছি, মাস্টার্সটা পরে আবার স্টার্ট করছি। এখন স্টার্ট করেছেন, তখন আর পড়তে পারেননি? না, ওই টাইমে আর কি, যেহেতু পার্টির একটা দায়িত্ব হচ্ছে পালন করতে হইতেছিল, ওই ক্ষেত্রে আসলে হয়ে ওঠে না। 14 সালে বলছিলেন যে ভয়াবহতা ছিল, আপনার ব্যক্তিগত ভয়াবহতা কি ছিল? 14 সালে হচ্ছে আমাদের ওই টাইম আমাদের 3-4 বছর, আমার ফার্স্ট টাইম পলিটিক্সে, এবং 14 সালে ব্যাপক ভয়াবহ একটা আন্দোলনের। আপনার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা ধরেন যে আমরা পিকেটিং করছি আর কি, হরতাল, মানে ওই টানা যে 93 দিন একটানা অবরোধ চলছিল ওই সময়টা। হ্যাঁ, আমাদের ছিল ঢাকা ময়মনসিংহ রুটটা, আমরা অবরোধ করছি। পিকেটিং করা শেষ করে আমরা রাস্তা থেকে নামার আগেই এখানে তো পুলিশ আসছে, ভাই বাসায় পুলিশ চলে গেছে। গ্রেপ্তার হয়েছেন কতবার? না, আল্লাহর রহমতে আমার গ্রেপ্তার, হামলার শিকার হয়েছেন? হ্যাঁ, আমারে বাসা পুরাটা ঘেরাও করছে কয়েকবার, কিন্তু আমাকে ধরতে পারেনি। মানে আপনি পালিয়ে গেছেন? হ্যাঁ, কারণ আমাদের যেহেতু পলিটিক্যাল ফ্যামিলি, আমাদের একটু আগে থেকেই প্রিপারেশন থাকে। রিফাত, আপনার জীবনের কোন স্মৃতিটা, কোন ব্যথা আপনি কোনোদিন ভুলতে পারবেন না, যে ক্ষত আজীবন বয়ে বেড়াতে হবে? ভাই 17 বছর পুরাটাই তো আমাদের ক্ষত। এখানে আলাদা করে বলার মতো কিছুই নেই যে আমরা আলাদা করে বলবো যে আমরা এই অবস্থায়। ধরেন যে এরকম হয়েছে, আমি আমার মামার জানাজা পড়তে পারি নাই, আমি অরেন্ডের আসামি, আমি আমার মামার জানাজা পড়তে পারি নাই, ওখানে পুলিশ আসছে, আমার ছোট মামা মারা গেছে পরে। এর চেয়ে কষ্ট কি হইতে পারে? ধরেন যে একটা ঈদ করবো ঠিক মতো আর কি, আমি করতে পারি না বাসায়। কত বছর পরে এই বছর ঈদ করেছিলেন? না, ঈদ আমি করছি, কিন্তু যে রিল্যাক্সেবল একটা ঈদ, মানে ফ্যামিলির সাথে ঈদ করতে? না, ফ্যামিলির সাথে আমি ঈদ করছি, যে ফ্যামিলির সাথে ঈদ করা হয়েছে, কিন্তু ধরেন যে একদিন 2 দিনের জন্য থাকতে পারছি। দেন আবার
বেড়ে যেতে হয়েছে। এমন কোনো ব্যক্তিগত নিপীড়ন আছে যা বলতে পারেননি, যে কষ্ট বলা হয়নি? নিপীড়ন তো হচ্ছে সব কয়টা আমার কাছে একই রকম ছিল, যে মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে আর নিপীড়ন কি হইতে পারে একটা সে তো মানুষের? গেল একবার। আমার বাবার উপরে অ্যাটাক হয়েছে, ওইটাও তো আমার জন্য সেটা খুব সেই কষ্টের। ঘটনাটি কিরকম বলেন? আমার বাবার উপর হচ্ছে গুলি করা হয়েছে। সেটি বলুন। আমার বাবাকে ধরেন যে মৃত্যু আর কি মারার উদ্দেশ্যে আমাদের এলাকায় কত সালে? আমাদের 5 তারিখের পরে, এই 5 তারিখ, এই 5 তারিখের 2024 সালের 5 হ্যাঁ, আগস্টের 5 পরবর্তী সময় আগস্টের পরে কি হয়? হচ্ছে আওয়ামী লীগের একটা, এরা কারা? এটা হচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল ও, শেখ সেলিমের লোক। হঠাৎ করে হচ্ছে ওনারা ইউনিয়ন পরিষদে আবার একটা অবস্থান ক্রিয়েট করতে যাচ্ছিল আর কি। আমার এলাকাটা হচ্ছে আর কি, আমরা যেখানে পলিটিক্স করি, ছাত্রলীগের 2টা পোস্ট ছিল জেলার, স্বেচ্ছাসেবক লীগের 2টা পোস্ট ছিল জেলার, আওয়ামী লীগের সেক্রেটারির বাসা ছিল আমার এলাকায় আর কি, আমার থানা। আপনার বাবাকে গুলি করার বিষয়টি বলুন, আওয়ামী লীগের ঘটনাটি কি? চেয়ারম্যান যখন হচ্ছে আমাদের লোকজন ব্যারিকেড করছে, দেন তারা করতেছে যে 5 তারিখের পরে ফেসিবাদ থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমরা যখন ব্যারিকেড ক্রিয়েট করছি ফার্স্টের দিন, দেন বের হয়ে গেছে আরেক দিন, ওরা টোটাল প্ল্যান প্রোগ্রাম করে হচ্ছে সন্ত্রাসী কত তারিখে এটা? এটা হচ্ছে 19-20 এরকম আগস্টের? হ্যাঁ 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 আগস্টের 19 বা 20 তারিখে। হ্যাঁ। হুম। কি ঘটনাটি কি ঘটেছিল? এটা হচ্ছে ধরেন যে ওই টাইমে গেছে আর কি, আমরা যেহেতু ওদের ঢুকতে দিচ্ছি না, ওদের টার্গেট ছিল যে হচ্ছে যেহেতু আব্বা নির্বাচন করে, হুম আব্বা নির্বাচনটা ওই ছিনায় নিয়ে এসেছিল, ওই ক্ষেত্রে আমরা ঢুকতে দিই না হুম। বা করতেছি, ওই ক্ষেত্রে ওরা টার্গেট করে হচ্ছে আব্বা হসপিটালে ছিল, গুলির করা হয়েছে, মিসফায়ার মানে হচ্ছে লাগে গুলি নাই। গুলি গুলি লাগেনি? না লাগে নাই আর কি। ওরা টোটালি প্রি প্ল্যান যে হচ্ছে হত্যার উদ্দেশ্যে। আসলে এটা হচ্ছে কাউরে কখনো বলা হয় নাই যে ওই টাইমটা আমি ছিলাম আর কি বাসায়, আমি আর কি, আমরা তো জানি না। দেন আমরা যখন আসছি, লোকজন আসছে, এলাকাবাসী আসছে, তখন হচ্ছে তারা পলাতক পালিয়ে গেছে? হ্যাঁ। এবং হচ্ছে এরকম একটা ছিল, ওই টাইমে মামলা পর্যন্ত আমার একদিন লেট হয়েছে, মামলাও নিতে চায়নি? মামলা একদিন লেট হয়েছে। ওইটা পারিপার্শ্বিক ওদের কিছু মেকানিজম করছিল, কারণ প্রশাসনে তো এই ফেসিবাদের লোকজনগুলাই এখনো আছে প্রত্যেকটা সেক্টরে। ওনারা যখন আমি বললাম যে হচ্ছে আপনি নেন, যে এটা ইনভেস্টিগেশন হবে, আমি এটা কিসের ইনভেস্টিগেশন, আমি তো টোটাল ফুটেজ, ভিডিও ফুটেজ সব কিছু আমি দিয়েছি, সিসি ফুটেজ। এরপরে হচ্ছে একদিন পরে উনি হচ্ছে নিছে। আমি যখন বলছি যে কালকে আমি থানা ঘেরাও করবো যদি আপনারা না নেন, মানে এই এরকম পরিস্থিতিতে যাওয়া ওসি সাহেবরা, আমি লাস্টে এটা বলে আসছি। জি, রিফাত আপনাকে ধন্যবাদ। আমরা একটু মাহমুদুল হাসান আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, আর কি ঘটনা আছে যে ঘটনা আসলে বলা হয়নি কখনো, যে কষ্ট বলা হয়নি কখনো? উল্লেখযোগ্য বিষয় কি, আসলে আমরা যখন বুঝ হয়েছে, রাজনীতির বুঝ হয়েছে, তখন থেকে আমরা ফেসিবাদকে দেখে আসছি, এবং সেই ফেসিবাদের মধ্যে থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করে এসেছি। তো আমাদের আসলে লড়াইটা সবসময় আমরা লড়েছি। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যখন আমার এই যে হামলার পরে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় আমরা হামলা শিকার হয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করতে গিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমরা যখন ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারতাম না, ক্যাম্পাসের আশেপাশে এরিয়াতে আমাদের নেতাকর্মী যারা ছিল তাদের সাথে মিলিত হইতাম, তাদের সাথে কথা বলতাম, নতুন কর্মী রিক্রুটের কাজ করতাম, তখন যেহেতু তারা কোনো না কোনোভাবে খবর পেয়ে ছাত্রলীগের এরা অ্যাটাক করত। এই ক্ষেত্রে বলতে গেলে যে জুলাই আগস্টের যে ঘটনাগুলো, আমাদের আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমরা ছিলাম, যারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিলাম। এবং যতদিন ক্যাম্পাস খোলা ছিল ততদিন আমরা ক্যাম্পাসের যে আন্দোলন, যে এইগুলো ছিল, যে মুভমেন্ট হইতো, যে সমাবেশগুলো, সেগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং আপনি জানেন যে ক্যাম্পাস যখন বন্ধ করে দিল, হলগুলো জোর করে যখন শিক্ষার্থীদেরকে বের করে দিল, তখন আমাদের কাছে আর ক্যাম্পাসে মুভমেন্ট করার সুযোগটা ছিল না। আমরা বিভিন্ন জন, প্রত্যেকেই যারা জাতীয়তাবাদী আমাদের কর্মী ছিল, আমরা প্রত্যেকেই যে যার এলাকা থেকে, যে যেখান থেকে অবস্থান নিয়েছে সেই জায়গা থেকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে দেখা গেছে কখনো আমি আমার বাসায় থেকে আন্দোলনে অংশ নিয়েছি, কখনো বন্ধুর বাসায় গিয়েছি, কখনো কোনো ছোট ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছি, যখন যেখান থেকে সুবিধা হয়। তো সবচেয়ে বেশি যে অ্যাগ্রেসিভ যে দিনটা আমার এখনো মনে পড়ে, সেটা হলো 4 আগস্টের রাতে। 4 আগস্টের রাতে আমি ওই দিন কোনো ক্রমে আমি বাসায় ছিলাম আর কি। 4 আগস্টে আন্দোলন সংগ্রাম অংশ নিয়ে, আমাদের বিভিন্ন মুভমেন্টে অংশ নিয়ে আমি বাসায় ছিলাম। ওই দিন বাসায় আসার পরে সন্ধ্যার পর থেকে
এলাকার পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু করে এবং দেখলাম যে ফেসিবাদের যে মরণ কামড় সেটা আমি ওই রাতে টের পাই যে যত ধরনের তাদের কর্মী আছে, যত ধরনের অস্ত্র আছে, সব নিয়ে তারা রাস্তা দখল করে বসে আছে। এবং ওই একটা পরিস্থিতিতে তখন আমার কাছে মনে হলো যে আমি আমার বাসায় নিরাপদ না, আমার বাসা থেকে বের হয়ে যাওয়াটা আমার জন্য সব মানে ভালো হবে। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পরে আমি আমি যার সাথে যোগাযোগ করি সেই তার বাসায় আমাকে নিতে অস্বীকৃতি জানায় যে না ভাই আমার বাসায় এই সমস্যা ওই সমস্যা, মানে কোনো একটা এক্সকিউজ দিয়ে আত্মীয় স্বজন সবাই মানে মোটামুটি কেউই রাজি না আমাকে নেওয়ার জন্য। আশেপাশে যারা পরিচিত ছিল বন্ধু বান্ধব কেউই রাজি হয় না যে আসো আমার বাসায় আসো। তখন এক ছোট ভাই মানে খুবই সাহস করে সে আমার বলছিল যে ভাই যা হবে হবে, তুমি আমার বাসায় চলে আসো। তো আমি তখন ওই তার ওর বাসা আমার মহল্লার ঠিক পাশের মহল্লায় ছিল এবং ওই মহল্লায় সাধারণত আমার লোকজন আমার খুব কম পরিচিত ছিল আর কি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার মহল্লায় থাকার থেকে ওই মহল্লাটা আমার জন্য বেশি নিরাপদ। সেক্ষেত্রে আমি যখন পথে যাই তখনই ওই এলাকাতেও দেখলাম যে একইভাবে ছাত্রলীগ যুবলীগ সহ ফেসিবাদের সবগুলো দোসর যেন রাস্তায় যেমন তাদের একটা মেলা, উন্মুক্ত মেলা, তারা সবাইকে চেক করতেছে এক ধরনের। তখন আমার কাছে আসে, আমাকে চেক করে এবং এটা তখন একটা বিষয় ছিল যে মোবাইল চেকের একটা বড় একটা ইস্যু ছিল। তো আমরা যারা জাতীয়তাবাদী কর্মী ছিলাম তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে বা যখন বাসা থেকে বের হইতাম তখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বের হতাম না, আমরা ছোট্ট একটা ফোন ব্যবহার করতাম, অথবা কোনো সময় আমরা ফোন ছাড়াই বের হয়ে যেতাম। যে পথে কোনো চেকিং হইলে তখন দেখা গেছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে হয়তো আমাদের দলীয় কোনো কর্মসূচির ছবি থাকতে পারে, আমাদের ফেসবুক আইডিতে আমাদের কর্মসূচির বিভিন্ন পোস্ট থাকে, যেগুলো দেখে তারা চিহ্নিত করে যে কারা ফেসিবাদের দোসর, কারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। সেক্ষেত্রে আমি তখন আমার ছোট মোবাইলে নিয়ে যাই। ছোট মোবাইল নিয়ে যাওয়ার আমি বের হই, যখন আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল পাই নাই তখনই তারা আমাকে প্রথমে সন্দেহ করে যে এর কাছে মোবাইল নাই কেন, কারণ এখন ম্যাক্সিমাম লোকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। তো তাদের সন্দেহটা ওই জায়গা থেকে জন্ম নেয় যে সে নিশ্চয়ই আমাদের সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত, যার কারণে তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই। তখন তারা আমাকে সার্চ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ডও সেই জায়গায় তারা পেয়ে যায় এবং পেয়ে যায় মানে যখন মোবাইলও পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ডও পেয়েছে তখন তারা 2 2 4 মিলাতে শুরু করে এবং তখন হঠাৎ করে একজন এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসে এবং তখন মনে হলো যে এইটা মাত্র শুরু, মানে যখন দিল মানে একটা থাপ্পড় পড়লো তখন চারপাশ থেকে যেন মানে বাতাসের গতিতে তখন আমার উপরে কিল ঘুষি থাপ্পড় লাথি এসে পড়া শুরু করলো। ওই সময় আমার কাছে মনে হলো মৃত্যুর ফেরেশতা যেন আমার কাছে চলে আসছে, এখন মানে আমি শেষ। এবং তাদের কাছে প্রচুর মবের মধ্যে পড়ে গেলাম এবং প্রচুর পরিমাণ ধারালো অস্ত্র এবং ওই অস্ত্র দিয়ে যখনই আমার আক্রমণ করে আমার ওই দিন হয়তো আমার মৃত্যুই হয়ে যেত, কিন্তু মানে সৌভাগ্যক্রমে আমার স্থানীয় কিছু পরিচিত মুরব্বীর মাধ্যমে আমি ওই দিন ওই যাত্রায় বেঁচে যাই। 4 আগস্ট 2024, 4 আগস্ট একদম ফেসিবাদের পতনের ঠিক আগের দিন রাতের বেলা। তখন আমি ওই মবের হাত থেকে বেঁচে যাই এবং পরবর্তীতে আমি কোনোভাবে ওইখান থেকে বেঁচে আমি সেই ছোট ভাইয়ের বাসায় আশ্রয় নিই এবং আশ্রয় নিয়ে পরের দিন সকালবেলা যখন আমি বের হই তখন আমার প্ল্যানই ছিল এরকম যে আমি আজকে আন্দোলনে চলে যাব, আন্দোলন গিয়ে ওইখান থেকে আমি অন্য একটা জায়গায় আশ্রয় নেব, যে জায়গা থেকে নিয়মিত মানে যে জায়গাটা অপেক্ষাকৃত আরো বেশি নিরাপদ হবে আমার জন্য। কিন্তু আল্লাহর রহমতে সেদিন সকালবেলায় আর নিরাপত্তা খুঁজতে হয়, গোটা দেশ নিরাপদ হয়ে গেছে। মাহমুদুল হাসান, এই যে দীর্ঘ নিপীড়ন নির্যাতন এগুলোর তো মামলা হওয়া উচিত, এগুলোর বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের বাস্তবতার মুখোমুখি না হয়। এজন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্রনেতা হিসেবে কি দাবি আছে কোনো? আমি যখন দেখি যে আমাদের উপর যারা হামলা চালিয়েছে তারা এখনো নিরাপদে বাংলাদেশের ভিতরে থেকেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অনবরত গুজব এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তখন এটা আমাদের একটা অনিরাপত্তা সৃষ্টি করে এবং আমরা মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তমূলক একটা বিচার থাকা উচিত যে বাংলাদেশে কেউ যদি কখনোকালে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে, ফেসিস্ট হওয়ার চেষ্টা করে, তার পরিণতি এরকম। তো আমি এরকম দৃষ্টান্তমূলক যে বিচারে যে আশা আমাদের অন্তরে প্রত্যেকে লালন করি, তার বাস্তবায়ন খুব একটা দেখছি না। তো আমি সরকার সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে একটি দৃষ্টান্তমূলক বিচারের জন্য যা করা লাগে, সেটা এই সরকার হোক, নির্বাচিত সরকার হোক, যার মাধ্যমে করতেই হবে এবং একটা দৃষ্টান্ত ভবিষ্যৎ বাংলাদেশের স্থাপন করতেই হবে। ধন্যবাদ মাহমুদুল হাসান। রিফাত, আমরা শেষ করব, কিছু বলার আছে কিনা সরকার বা রাজনৈতিক দলগুলোর প্রতি? সরকার রাজনৈতিক দলের উপর আর কি ব্যাপারে বলা হচ্ছে,
বাংলাদেশে দ্বিতীয়বার যাতে কোনো ফেসিবাদ তৈরি না হয়, কোনো স্বৈরাচার তৈরি না হয়, সেজন্য আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল আর কি বাংলাদেশে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল যতগুলো ক্রিয়াশীল আছে, যারা আছে, সকলের দরকার যে এই আওয়ামী লীগ ফেসিবাদের প্রত্যেকটা দোষরকে চিহ্নিত করে সর্বোচ্চ আইনের মানে আওতায় আনা, বিচারের মুখোমুখি করতে বিচারের হবে মুখোমুখি, এবং এবং সে- তারাও যেন ন্যায় বিচার পায়। হ্যাঁ, তারাও কারণ যেন আগামীর বিচার যে পায়। বাংলাদেশ, যে নতুন এক বাংলাদেশ, সেটি যেন প্রশাসন সেটি এবং যেন সবার বাংলাদেশ হয়। হ্যাঁ, প্রশাসন এবং সচিবালয়ের বিভিন্ন জায়গায় যে পরিমাণ হচ্ছে ফেসিবাদের লোকজন, যাতে এরকম কিছু না হয়, দলীয়করণ জিনিসগুলা একটু কম হয়। মানে দলীয়করণ করবে কেন আমলারা? না, না, এই আমরা জায়গা থেকেও বেরিয়ে এই আসতে জায়গা হবে। থেকে বেরোয় আসলে আমরা হচ্ছে নতুন বাংলাদেশ পাবো। ধন্যবাদ রিফাত আপনাকে, ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদল নেতা জিয়াউল করিম মোড়ল, রিফাত ও মাহমুদুল হাসানের নির্যাতনকারী গোষ্ঠী একটাই, তারা দেশ বিরোধী গণহত্যাকারী। দেশের প্রচলিত আইনে তাদের বিচার চলমান রয়েছে। আমাদের বিশ্বাস ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ গণহত্যাকারী এই গোষ্ঠীটির অপরাধের সঠিক বিচার করবে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।